নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 4-এ যে ইতিহাসের কোশ্চেনগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো বন্ধুরা, প্রথমে একের দাগে যে কোশ্চেনটি আছে বলা হয়েছে কি প্রথম পাটের কল স্থাপিত হয়েছিল। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে হুগলিতে। এখানে আরও 3টি অপশান হাওড়াতে, মেদিনীপুর ও কাকদ্বীপে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে হুগলিতে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি 2 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে সতীদাহ রদ আইন পাস করেন লর্ড ক্যানিং, উইলিয়াম বেন্টিং, ডালহৌসি, আমহার্স্ট। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো উইলিয়াম বেন্টিং। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি বাংলায় নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন আলী ভ্রাতৃদ্বয়, চাপেকার ভ্রাতৃদ্বয়, বিশ্বাস ভ্রাতৃদ্বয় ও সৈয়দ ভ্রাতৃদ্বয়। এখানে হবে বিশ্বাস ভ্রাতৃদ্বয়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় 1904 খ্রিস্টাব্দে, 1901 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে এবং 1900 খ্রিস্টাব্দে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো 1904 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় 1904 খ্রিস্টাব্দে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন। অপশান এ দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি এ দেওয়া আছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি এ দেওয়া আছে অরবিন্দ ঘোষ, অপশান ডি এ দেওয়া আছে গান্ধীজি। ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 2 দাগে কী বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? এখানে অ্যান্সার হবে 1885 খ্রিস্টাব্দে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে উলগুলান কথার অর্থ কী? এর অর্থ হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি সভা সমিতির যুগ শব্দটির দ্বারা কি ভারতের ঊনবিংশ শতকে চিহ্নিত করেছেন অনিল শীল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলছে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? এটি সঠিক অ্যান্সার হবে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়। পরে যে কোশ্চেনগুলি আছে দেখো, 3-1 যে কোশ্চেনটি আছে সেখানে বলা হয়েছে কি অবশিল্পায়নের অর্থ কী? তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়কে। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে, কারণ 1813 খ্রিস্টাব্দে অবাধ বাণিজ্য নীতি, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতের কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। ফলে ইংল্যান্ডে উৎপাদিত জিনিসপত্রে ভারতের বাজার ভরে যায় এবং ভারতীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। অসম শুল্ক নীতি, ব্রিটিশ সরকার 1815 খ্রিস্টাব্দে এক আইনে জারি করে ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড়ের দামের উপর 2.5% শুল্ক নির্দিষ্ট করে। অপরদিকে ইংল্যান্ডের ভারতীয় বস্ত্রের প্রবেশ বন্ধ করার উদ্দেশ্যে এখানে 67.5% পর্যন্ত শুল্ক ধার্য করা হয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংল্যান্ডে প্রথম বিপ্লব ঘটেছিল বস্ত্রশিল্পে। কম সময়ে পরিশ্রম ও খরচে প্রচুর বস্ত্র উৎপাদিত হয়। এর সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় তাঁত বস্ত্র হেরে যায়। ধীরে ধীরে তাঁত শিল্পগুলি অবক্ষয় ঘটে। এই সমস্ত কারণ ছাড়াও পৃষ্ঠপোষকতার অভাব, দেশীয় রাজ্যের বিলুপ্তিও অবশিল্পায়নের জন্য দায়ী ছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলছে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কী ছিল? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে, তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে।
1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। কৃষিজীবী সাঁওতালরা তাদের উপর অতিরিক্ত রাজস্ব আদায় ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে। এই আন্দোলনে সাঁওতাল ছাড়াও অন্যান্য দরিদ্র কৃষকরা যোগদান করে। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে কৃষিজীবী মানুষের ঐক্যবদ্ধ সশস্ত্র সংগ্রাম। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে ভারতের প্রথম পর্বের গুপ্ত বৈপ্লবিক কার্যকলাপ ব্যর্থ হয়েছিল কেন? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। ভারতের প্রথম পর্বে গুপ্ত বৈপ্লবিক কার্যকলাপ ব্যর্থ হয়েছিল কেন? ব্যর্থতার কারণ: ভারতের প্রথম পর্বে গুপ্ত বৈপ্লবিক কার্যকলাপ ব্যর্থ হয়েছিল কারণ: 1. অধিকাংশ বিপ্লবী পুলিশের হাতে ধরা পড়েছিল অথবা তাদের কার্যকলাপ ফাঁস হয়ে গিয়েছিল। 2. বিপ্লবীরা গোপনে কাজকর্ম করত বলে সামাজিক আন্দোলনের কর্মসূচি তারা গ্রহণ করতে পারেনি, ফলে তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। 3. কলকাতা, মেদিনীপুর, চন্দননগর, ঢাকা ইত্যাদি স্থানে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা বিপ্লবী সমিতিগুলিকে ঐক্যবদ্ধ করার মতো নেতা ছিল না। সমাজে ব্রিটিশ বিরোধী মনোভাব থাকলেও জনগণ বিপ্লবীদের সহযোগী হয়ে সক্রিয়ভাবে ব্রিটিশ বিরোধিতা করেনি, বরং বিপ্লবীরা আত্মগোপন করতে বাধ্য হতো। এই সব কারণে প্রথম পর্বের বিপ্লবিক আন্দোলন ব্যর্থ হয়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কোশ্চেন 4-এর 1-এ যে কোশ্চেনটি আছে বলা হচ্ছে সূর্যাস্ত আইনের পরিণতি কি হয়েছিল? তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। সূর্যাস্ত আইনের পরিণতি কী হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই ব্যবস্থায় জমিদারিগুলি থেকে কোম্পানির মোট রাজস্ব প্রাপ্তির হিসাব নির্ধারিত হয়ে গিয়েছিল। এর ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো খাজনা আদায় করতে পারত না। চিরস্থায়ী বন্দোবস্তের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল সূর্যাস্ত আইন, যেখানে বলা হয় নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে কোম্পানিকে তার প্রাপ্য রাজস্ব জমা দিতে না পারলে জমিদারি বাজেয়াপ্ত করে তা বিক্রি করে দেওয়া হবে। সূর্যাস্ত আইনের পরিণতি: জমির অধিকার আপাতদৃষ্টিতে জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির প্রকৃত মালিকানা কোম্পানির হাতে ছিল। ফলে জমি সংক্রান্ত বিষয়ে কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হতো। 2. বহু জমিদার বছরের নির্দিষ্ট তারিখে সূর্য অস্ত যাওয়ার আগে কোম্পানির কাছে খাজনা জমা করতে ব্যর্থ হওয়ায় অনেকেই জমিদারি হারান। 3 নম্বরে বলা হয়েছে এই ব্যবস্থা কৃষকের স্বার্থ সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়, তাদের উপর জমিদার ও ইজারাদারদের শোষণ ভয়াবহ রূপ নিতে থাকে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? আলিগড় আন্দোলনের কয়েকটি বৈশিষ্ট্য: স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন মুসলিম সমাজের সংস্কারক এবং আলিগড় আন্দোলনের প্রধান রূপকার। প্রশ্ন আসতে পারে আলিগড় আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন? তখন তোমরা লিখবে স্যার সৈয়দ আহমেদ খান। আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার যে জাগরণ ও বিবর্তন ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে অভিহিত করা হয়। বৈশিষ্ট্য: 1. মুসলিম নবজাগরণ: সৈয়দ আহমেদ খান ব্রিটিশদের সহযোগিতায় মুসলিম সমাজকে শিক্ষার আলোয় আনতে চেয়েছিলেন। 2. দ্বিজাতি তত্ত্বের
অবতারণা। আলিগড় আন্দোলনে দ্বিজাতি তত্ত্বের অবতারণা হয়েছিল। হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি এবং ভারতীয় রাজনীতিতে তাদের পৃথক অবস্থানের ধারণা বিকাশ লাভ করে। 3. সীমাবদ্ধতা। আলিগড় আন্দোলন শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুসলিম সমাজের অধিকাংশ, এমনকি নারীরা, খুব বেশি মাত্রায় এই নবজাগরণের অংশীদার হতে পারেনি। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে সুরাট বিচ্ছেদ কি। তো দেখো তোমরা নোটটা এইখান থেকে শুরু করবে। 1907 খ্রিস্টাব্দে সুরাটে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। এই অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয় এবং চরমপন্থী নেতারা কংগ্রেস থেকে বহিষ্কৃত হন। ইতিহাসে এই ঘটনা কংগ্রেসের সুরাট বিচ্ছেদ বা সুরাট ভাঙন নামে পরিচিত। সুরাটের অধিবেশন 1907 খ্রিস্টাব্দে নরমপন্থীদের শক্ত ঘাঁটি সুরাটে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। চরমপন্থীরা তাদের মধ্যে সবচেয়ে উদারপন্থী লালা লাজপত রায়কে সভাপতি করতে চেয়েছিলেন, কিন্তু নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে সভাপতি করতে চাইলে চরমপন্থীদের সঙ্গে তাদের বিরোধ বাধে। সভাস্থলে চেয়ার টেবিল জুতো ছোঁড়াছুড়ি চলতে থাকে, প্রচুর ভাঙচুর ও গোলমাল হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নরমপন্থীরা চরমপন্থীদের বহিষ্কার করে। ফলে সুরাটে অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 5-এর 1-এর দাগে এখানে বলা হয়েছে কি চিরস্থায়ী ভূমি ব্যবস্থার ফলাফল কি হয়েছিল। চিরস্থায়ী ভূমি ব্যবস্থার ফলাফল কি হয়েছিল। তো দেখো এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে। তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তো প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে এবং আমার পাশে থাকবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, কি বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভূমি রাজস্ব আদায়ের জন্য বাংলায় জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে বাংলার কৃষক সমাজ কিছু সুফল পেলেও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল: চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারগণ জমির মালিকানা সম্বন্ধে নিশ্চিত হন, তাই তারা বন জঙ্গল পরিষ্কার করে চাষযোগ্য জমির পরিমাণ বাড়াতে থাকে। তারা জমিতে মূলধন বিনিয়োগে উৎসাহ পান। স্থির রাজস্ব: অনিশ্চিত অত্যাচারমূলক খাজনা ও রাজস্ব আদায়ের হাত থেকে কৃষকেরা মুক্তি পায়। 3. কৃষক সমাজে সংস্কারমূলক কাজ। জমিদারগণ বংশানুক্রমিক জমিদারির স্বত্ব লাভ করার ফলে অনেক জমিদার নিজ নিজ এলাকার উন্নয়নে মনোনিবেশ করেছিলেন। জমিদারদের উদ্যোগে অনেক বিদ্যালয়, চিকিৎসালয়, পুষ্করিণী, পথঘাট ইত্যাদি নির্মিত হয়েছিল। পরে যেটি আছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষককুলের ক্ষতি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জমির স্বত্বহীনতা: চিরস্থায়ী বন্দোবস্তে জমি কৃষকদের কোনো মালিকানা সত্ত্ব ছিল না, জমি থেকে উৎখাত। এই বন্দোবস্তে জমিতে কৃষকের অস্তিত্ব জমিদারের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। কৃষক খাজনা দিতে না পারলে তার জমিদার বাজেয়াপ্ত করত। জমিদার ইচ্ছা করলে যখন তখন জমি থেকে প্রজাকে উচ্ছেদ করতে পারত। অত্যধিক রাজস্ব: চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা কৃষকের কাছ থেকে জোর করে বাড়তি রাজস্ব আদায় করত।
নানান ধরনের আবওয়াব বা বেআইনি করও আদায় করত। 1993 খ্রিস্টাব্দে জমিদাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 35 লক্ষ পাউন্ড রাজস্ব দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করে 1,35 লক্ষ টাকা। কৃষকদের উপর অত্যাচার, বংশানুক্রমিক অধিকার লাভ করে জমিদাররা শহরবাসী হন। তারা জমিদারির দায়িত্ব নায়েব বা গোমস্তাদের হাতে ছেড়ে দেন। কৃষকরা তাদের হাতে শোষিত ও অত্যাচারিত হতে থাকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে প্রভুত্ব প্রতিষ্ঠার পর রাজস্ব বিষয়ক পরীক্ষা নিরীক্ষার স্তর পেরিয়ে এই স্থায়ী রাজস্ব ব্যবস্থায় পৌঁছায়। এই ভূমি বন্দোবস্ত জমিদারদের পক্ষে সুবিধাজনক হলেও কৃষকদের জন্য আদৌ সুখকর ছিল না। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ফল কি হয়েছিল। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর ফল ছিল সুদূরপ্রসারী। কোম্পানির শাসনের অবসান। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ উপলব্ধি করে যে ভারতবর্ষের মতো এত বৃহৎ দেশের শাসন দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বণিক কোম্পানির হাতে রাখা যুক্তিযুক্ত নয়। তাই 1858 খ্রিস্টাব্দে 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে এক আইন পাস করে ভারতে শাসনভার ইংল্যান্ডের মহারানীর হাতে অর্পণ করা হয়। ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় বা রাজপ্রতিনিধি নামে পরিচিত হন। ব্রিটিশ মন্ত্রিসভার এক সদস্যকে ভারত সচিব নিযুক্ত করা হয়। মহারানীর ঘোষণা। 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করে ভারতবাসীর উদ্দেশ্যে কিছু প্রতিশ্রুতি ঘোষণা করে। এটি মহারানীর ঘোষণাপত্র নামে খ্যাত। এই ঘোষণাপত্রে বলা হয়, সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে না। 2 নম্বর হচ্ছে, প্রত্যেক ভারতবাসী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরকারিভাবে সমান সুযোগ সুবিধার অধিকারী। লর্ড ডালহৌসির প্রবর্তিত সত্যবিলোপ নীতি বাতিল হবে। দেশীয় রাজ্যগুলির আশ্বস্ত করে বলা হয় যে কোম্পানির সঙ্গে প্রবর্তিত পূর্বের চুক্তি মেনে চলা হবে। এছাড়াও ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে বলা হয় যে প্রজাদের সমৃদ্ধির আমাদের শক্তি, প্রজাদের সন্তুষ্টির উপর আমাদের নিরাপত্তা নিহিত, তাদের কৃতজ্ঞতাই আমাদের শ্রেষ্ঠ পুরস্কার। মুঘল শাসনের অবসান। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ভারতে মুঘল সাম্রাজ্য ও সম্রাটের খেতাবের অবসান ঘটানো হয় এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। প্রশ্ন আসতে পারে শেষ মুঘল সম্রাটের নাম কি? এখানে অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে যে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে পার্থক্য কী ছিল। তো দেখো, এখানে কংগ্রেসের চরমপন্থী নরমপন্থীদের দুটি পার্থক্য দেওয়া আছে। আগে যে নোটগুলো করানো হয়েছে সেখান থেকেও তোমরা কিছু পার্থক্য তুলে দিতে পারবে। এখানে যেহেতু দুটো ফ্রেশ করে দেওয়া আছে, আমি এই দুটো বলে দিচ্ছি। তাছাড়া চরমপন্থী নরমপন্থী বিষয় পড়ার পর সেখান থেকেও তোমরা কিছু পার্থক্য করে দেবে। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে দুটি মূল পার্থক্য ছিল নরমপন্থী ও চরমপন্থী। নরমপন্থীরা ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদনের নীতিতে বিশ্বাসী ছিলেন। চরমপন্থীরা আবেদন নিবেদনের পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিরোধে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তারা সরকারের অন্যায্য আইনগুলি অমান্য করে ব্রিটিশ সরকারের বিরোধিতা করার পক্ষপাতী ছিলেন। নরমপন্থীদের লক্ষ্য ছিল
ব্রিটিশ শাসনের আওতায় থেকে আংশিক স্বশাসন ভোগ করা। চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন। চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরে যে সেটগুলি আছে আমরা সেগুলি পরের ক্লাসে সমাধান করে দেবো।